আমরা প্রথম যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে জীবনের উৎপত্তি, যেটাকে আমরা বললাম একটু আগেই যে রাসায়নিক বিবর্তন বা কেমোজেন। এই কেমোজেনের যে পদ্ধতিটা, সেটা সম্বন্ধে বিশদভাবে বর্ণনা দিয়েছেন ওপারিন এবং হ্যালডেন বলে দুজন বিজ্ঞানী। তোমরা এদের নাম আগেও শুনেছ। যখন পৃথিবীর তাপমাত্রা কমছে, সেই সময় কিন্তু পৃথিবীতে কোনো মুক্ত অক্সিজেন ছিল না। পৃথিবীর যে পরিবেশ, সেই পরিবেশটা ছিল কীরকম? সেই পরিবেশটা ছিল বিজারক পরিবেশ, অর্থাৎ এইখানে ছিল হাইড্রোজেন। এই বিজারক পরিবেশটাই কিন্তু জীবের বেঁচে থাকার পক্ষে অসম্ভব একটা পরিবেশ, অর্থাৎ এই পরিবেশে জীব বেঁচে থাকতে পারে না। তাহলে বুঝতেই পারছো, সেই জন্যই সেই সময় কোনো জীব ছিল না, জীবের থাকা সম্ভব নয়। 1 নম্বর হচ্ছে অত্যধিক উত্তাপ, 2 নম্বর পরিবেশটা ছিল বিজারক। সেই সময় পৃথিবীতে যে বিভিন্ন গ্যাসীয় পদার্থগুলো ছিল, যেমন ছিল অ্যামোনিয়া, যেমন ছিল মিথেন, জল ছিল জলীয় বাষ্প হিসেবে, ওই উত্তাপে জল তরল অবস্থায় থাকা সম্ভব নয় জলীয় বাষ্প হিসাবে, আর ছিল হাইড্রোজেন। তাহলে এই যে সমস্ত পদার্থগুলো ছিল গ্যাসীয় পদার্থ, এই পদার্থগুলো সেই সময় নিজেদের মধ্যে বিক্রিয়া করতে শুরু করে। সেই বিক্রিয়ার যে প্রভাবকগুলো সেই সময় উপস্থিত ছিল, সেগুলো কী কী ছিল? 1 নম্বর ইউভি রশ্মি। তোমরা জানো যে পৃথিবীর উপরে একটা ওজনের লেয়ার আছে, যে ওজন কি করে সূর্য থেকে আগত যে ইউভি, সেই ইউভিগুলোকে এখানে আটকে দেয়। তাহলে এই লেয়ার ছিল না, অক্সিজেন ছিল না, সেজন্য ওজনও ছিল না। তাহলে এই ইউভি রশ্মি সরাসরি পৃথিবীতে চলে আসছে। তাহলে এখানে ইউভি রশ্মি আছে, কসমিক রশ্মি আছে, তাহলে এই রশ্মিগুলো সরাসরি পৃথিবীতে চলে আসছে। আর কি? বজ্রপাত। সে সময় পৃথিবীতে বজ্রপাত হচ্ছিল, সেই বজ্রপাত সরাসরি এই গ্যাসগুলোকে প্রভাবিত করছিল, গ্যাসের মধ্যে বিক্রিয়া ঘটাচ্ছিল। আর এখানে বিভিন্ন তেজস্ক্রিয় যে পদার্থ, তাদের বিকিরণ। তাহলে বুঝতেই পারছো, ইউভি রশ্মি, কসমিক রশ্মি, বজ্রপাতের যে তড়িৎ শক্তি, বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থের যে তেজস্ক্রিয় বিকিরণ, সেগুলো অগ্নুৎপাত হচ্ছে, লাভা বেরোচ্ছে, অগ্নুৎপাত হচ্ছে, তার যে শক্তি, এই সমস্ত শক্তিগুলোই এখানে প্রভাবকের কাজ করেছিল। তাহলে এই প্রভাবকের প্রভাবে এই বিভিন্ন পদার্থ, হাইড্রোজেন, অ্যামোনিয়া, মিথেন, জলীয় বাষ্প, এইগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া শুরু করে। এই বিক্রিয়া করে প্রথমে কিছু সরল যৌগ, যেমন তোমার গ্লিসারল, বিভিন্ন শর্করা, একক শর্করা, যেটাকে আমরা বলি মনোস্যাকারাইড, বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড। তাহলে গ্লিসারল, মনোস্যাকারাইড, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, পিউরিন, পিরিমিডিন, এই সমস্ত বিভিন্ন রাসায়নিক পদার্থগুলো তৈরি হতে শুরু করলো। তাহলে এই যে সরল যৌগ থেকে আস্তে আস্তে কিন্তু জটিল যৌগের সৃষ্টি হতে শুরু করলো। এই যে জটিল যৌগগুলো, এইগুলো যখন উষ্ণতা আরও কমছে, তখন এইগুলো বৃষ্টির জলের সঙ্গে তরল অবস্থায় এসে জমা হচ্ছে কোথায়? সঞ্চিত হচ্ছে কোথায়? এগুলো এসে সব সমুদ্রে সঞ্চিত হচ্ছে। তাহলে সমুদ্রের যে জল, গরম জল, সেই জলে এই বিভিন্ন পদার্থগুলো দ্রবীভূত অবস্থায় ধীরে 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 সঞ্চিত হচ্ছে। এই গরম সমুদ্রের যে জল, এই জলকে কি বলা হলো? বিজ্ঞানী ওপারিন কি বললেন? এটাকে বললেন হট ডাইলুট স্যুপ, অর্থাৎ গরম তরল ঝোল। স্যুপ মানে হচ্ছে ঝোল।
তাহলে এই যে বিভিন্ন পদার্থ মিশ্রিত যে গরম জল সমুদ্রের, এটাকে তিনি বললেন হট ডায়ালুট স্যুপ। এই হট ডায়ালুট স্যুপ এখান থেকেই কিন্তু এই হট ডায়ালুট স্যুপ এই এর মধ্যেই কিন্তু এই যে বিভিন্ন সরল যৌগগুলো, সেই সরল যৌগগুলো নিজেদের মধ্যে পলিমারাইজড হতে শুরু করবে। এই হট ডায়ালুট স্যুপের মধ্যেই এই বিভিন্ন পদার্থগুলো সেগুলো পলিমারাইজড হতে শুরু করলো, এবং পলিমারাইজড হয়ে কী হলো না, এখান থেকে এই ছোট ছোট যৌগ পরস্পরের মধ্যে বন্ডিং করে বড় বড় যৌগ, অর্থাৎ এই মনোস্যাকারাইড থেকে তৈরি হলো পলিস্যাকারাইড। অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে কী তৈরি করছে তোমরা জানো, অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে কী তৈরি হয়? প্রোটিন। ফ্যাটি অ্যাসিড গ্লিসারল, এখান থেকে তৈরি হচ্ছে ফ্যাট, আস্তে আস্তে বড় বড় যৌগ। পিউরিন, পিরিমিডিন, এগুলো যুক্ত হচ্ছে, এগুলো থেকে তৈরি হচ্ছে নিউক্লিওসাইড। এই নিউক্লিওসাইড থেকে তৈরি হচ্ছে নিউক্লিওটাইড। তাহলে এই সমস্ত বিভিন্ন যৌগগুলো তৈরি হতে শুরু করলো। তাহলে এই যে পলিমারাইজেশন প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কোথায় হচ্ছে? এই হট ডায়ালুট স্যুপের মধ্যে। এইগুলো পলিমারাইজড হয়ে এইগুলো থেকে কি হলো না, ছোট ছোট কতগুলো বলের মতো দানাদার কতগুলো অংশ গঠন তৈরি হতে শুরু করলো। এইগুলোকে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন নামে এগুলোকে অভিহিত করছে। যেমন বিজ্ঞানী কোয়াসারভেট বলছেন, এই ওপারিন বলছেন যে এই যে দানাগুলো, তাহলে এইগুলো পলিমারাইজড হয়ে সেই পলিমারাইজড যে মলিকিউলসগুলো সেগুলো একত্রিত হয়ে কতগুলো কলাইডাল স্ট্রাকচার তৈরি করছে। এগুলোকে তিনি নাম দিলেন কোয়াসারভেট। তাহলে কোয়াসারভেট কে বলছেন? বিজ্ঞানী ওপারিন। আর বিজ্ঞানী ফক্স, সিডনি ফক্স, এ বলছেন যে কতগুলো অর্ধবেদ্য পর্দা আবৃত, ভেতরে তোমার পলিস্যাকারাইড এবং প্রোটিন, তাহলে এর মধ্যে থাকছে প্রোটিন এবং পলিস্যাকারাইড। তাহলে এই পদার্থপূর্ণ যে অর্ধবেদ্য পর্দা আবৃত যে ছোট ছোট বলের মতো অংশ গঠন, এটাকে তিনি কি বললেন? এটাকে তিনি বললেন মাইক্রোস্ফিয়ার। তাহলে মাইক্রোস্ফিয়ার এবং কোয়াসারভেট এইগুলো হচ্ছে প্রথম গঠন যেগুলো এরকম বিভিন্ন ধরনের জটিল জৈব যৌগের পলিমার দ্বারা তৈরি। এর পরবর্তী ধাপে কি হলো না, এই কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ার এদের মধ্যে এই যে তোমার নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইড এইগুলো পরস্পর যুক্ত হয়ে তৈরি করেছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড, এই নিউক্লিক অ্যাসিড, প্রথম যে নিউক্লিক অ্যাসিড তৈরি হয়েছিল সেটা ছিল আরএনএ। তাহলে এই আরএনএ এবার কি করলো না, এদের মধ্যে প্রবেশ করলো। তাহলে যখন আরএনএ প্রবেশ করলো এদের মধ্যে, তখন যে গঠনটা তৈরি হলো সেই গঠনটাকে বলা হয় প্রোটোসেল। তাহলে এই প্রোটোসেলই হচ্ছে প্রথম সংগঠন যেটার মধ্যে নিউক্লিক অ্যাসিড রয়েছে এবং বিভিন্ন ধরনের জৈব যৌগের যে পলিমার, যেগুলো একটা জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয়, সেইগুলো সবের মধ্যে রয়েছে। তাহলে এই প্রোটোসেলই হচ্ছে প্রথম কোষ, যেটা থেকেই পরবর্তীকালে প্রোক্যারিওট বা আদি নিউক্লিয়াস যুক্ত জীবের সৃষ্টি হয়। তাহলে বুঝতেই পারছো যে এটাই হচ্ছে জীবের প্রথম উৎপত্তি। তাহলে প্রোটোসেল থেকে জীবের প্রথম উৎপত্তি ঘটল। তাহলে এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাকে বলা হয় কেমোজেনি বা রাসায়নিক বিবর্তন।